যেতে যেতে বলে। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে লোকটাকে বিদেয় জানায়। লোকটা চলে যেতে অরু পুনরায় দরজা লাগাতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে হুট করে ভেতরে প্রবেশ করে রেজা। রেজার কর্মকাণ্ডে অরু বিস্মিত হয়ে ছাছালো কণ্ঠে বলে, এটা কোন ধরনের ম্যানার রেজা ভাই? আপনি এক্ষুনি বের হন আমার রুম থেকে। অরুর কথা কানে নিল না রেজা। সে এগিয়ে গিয়ে ডিভানে পায়ের উপর পা তুলে বসে কৌতুক হাসি দিয়ে বলল, তোর সৎ ভাই অরপের নাগর জায়ান কীর্তিক সে তো দেশে নেই। শুধু তাই নয়, বিদেশ থেকেও এখানে এসে আমাকে মারার ক্ষমতা এখন আর তার নেই। তবুও এত তেজ কোথায় পাচ্ছিস? রেজার কথায় মস্তিষ্কটা মুহূর্তেই টক বগিয়ে উঠল অরুর। ও দু কদম এগিয়ে গিয়ে রেজার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ওর দিকে তুলে বলল, আপনি এখন যেখানে পায়ে পা তুলে বসে আছেন সেই গদিটাও ওনার টাকায় কেনা। তাই ভালোই ভালোই বলছি, মুখ সামলে কথা বলুন। আপনার সাহস হলো কি করে আমার রুমে আসার? অরুর কথা শেষ হতেই রেজা ওর আঙুলটা ধরে হ্যাচকা টান দিয়ে অরুকেও ডিভানে বসিয়ে দিল। অতঃপর ওর দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বলল, প্রথমে জায়ান কীর্তিকের বউকে বিয়ে করব, তারপর দেখাবো এই রেজার সাহস আদতে কতখানি। রেজার কথায় অরু ঘৃণিত দৃষ্টিতে নিক্ষেপ করে ক্রুদ্ধস্বরে বলে ওঠে, আপনি না আপাকে ভালোবাসতেন? এই কদিনেই ভালোবাসা শেষ হয়ে গেল? অরুর কথায় রেজা তাচ্ছিল্য করে হেসে বলে, ভালোবাসা মাই ফুট, ওর থেকেও আমার তোকে বেশি ভালো লাগে। আমি জানি তুই ভার্জিন না, কিন্তু তাতে আমার যায় আসে না, বিশ্বাস কর। রেজার কথাগুলো বলতে বাকি, সঙ্গে সঙ্গে ওর গাল বরাবর চোখ মুখ খিচিয়ে শক্ত চর বসাতে দেরি হলো না অরুর। চর মেরে ওর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে অরু বলল, আপনি আমার দিকে যে নোংরা দৃষ্টিতে তাকিয়েছেন তার শাস্তি স্বরূপ আপার চোখ দুটোই তুলে দেবে জায়ান কৃত্তিক। শুধু অপেক্ষা করুন। এমনিতেই জায়ান কৃতিকের মার খেয়ে খেয়ে ভর্তা হয়ে গিয়েছে রেজার শরীরটা। তার উপর ওর কথার মাথায় শুধু জায়ান কৃতিকের বয়ান করছে। যে মানুষটা 1000 মাইল দূরে হসপিটালের বেডে পড়ে আছে, তার উপর এখনও কি ভরসা মেয়েটার? ব্যাপারটা বুঝে আসতে রক্ত চড়ে উঠল রেজার মাথায়। জায়ান কৃতিকের উপর এতদিন ধরে দমিয়ে রাখা সুপ্ত প্রতিহিংসার আগুনটা মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল মস্তিষ্কে। সঙ্গে সঙ্গে খের হারালো রেজা। এক হাত দিয়ে অরুর চুলগুলো মুঠিবদ্ধ করে কঠিন গলায় বলল, বুঝেছি, যেটা আর কয়েকদিন পর করতাম সেটা এখন করতে হবে। প্রতিশোধ তো আমি নিতামই অরু, কারণ তুই হলি আমার প্রতিশোধের মোক্ষম অস্ত্র। তোকে কিছু বলা বা করা মানেই জায়ান কীর্তিকের কলেজে আঘাত করা। তবে এত তাড়াতাড়ি এই সুবর্ণ সুযোগ পেয়ে যাব সেটা আমি আশা করিনি। রেজার কথা শুনে এবার মুখ থেকে রক্ত সরে গেল অরুর। ও আতঙ্কিত চোখে রেজার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, রুম থেকে এক্ষুনি বেরিয়ে যান, নয়তো খুব খারাপ হবে। রেজা কুটিল হেসে নিজ পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলল, কেন খারাপ কেন হবে? সৎ ভাইয়ের সাথে যা করতে পেরেছিস তা মামাতো ভাইয়ের সাথে করলে কি সমস্যা? মানছি তোর সৎ ভাই একটু বেশি সুদর্শন, কিন্তু তাতে কি? চেয়ে দেখ, তোর সৎ ভাইয়ের থেকে আমার বয়স কম। ওনাকে সৎ ভাই বলে বলে আপনি মোটেও আমাকে দুর্বল করতে পারবেন না। উনি আমার স্বামী। উপরওয়ালার নাম নিয়ে তিন কবুল বলে বিয়ে করেছেন উনি আমায়। আর নিজেকে জায়ান কৃত্তিকের সাথে তুলনা করা বন্ধ করুন। তার নখের যোগ্যতাও নেই আপনার। কথাটা বলে রেজাকে দু হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল অরু। তারপর তাড়াহুড়ো করে ডিওয়ান থেকে উঠে গিয়ে পা বাড়ালো বাইরের দিকে, কিন্তু যেতে আর পারল না। তার আগে ওর টপসের কলারটা শক্ত হাতে টেনে ধরল রেজা। এক টানে অরুকে নিজের কাছে এনে দাঁড় করিয়ে ওর দিকে চোখ রাঙানো দৃষ্টিপাত করে বলল, আমার হাত যে ঠিক কতটা লম্বা তা তুই কল্পনাও করতে পারবি না অরু। তাই ভালোই ভালোই বলছি, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়। এবার সত্যি সত্যি ভয় পাচ্ছে অরু। এই মুহূর্তে এরকম একটা বাজে পরিস্থিতিতে পড়ে ওর অন্তরাত্মা থরথরিয়ে কাঁপছে। এতটা সাহস দেখিয়েও রেজাকে দমানো যাচ্ছে না মোটে। সেই ভেবে অপারগ অরু এবার সত্যি সত্যি ঠোঁট ভেঙে কেঁদে উঠল।
রেজার থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে বলল, ছেড়ে দিন, ভালো হবে না একদম। এই পাপের চরম শাস্তি পাবেন আপনি। যখনের পাপ তখন দেখা যাবে, এখন এনজয় করি, কি বলিস? ক্রোর হেসে কথাটা বলে রেজা যখনই অরুর কাছাকাছি আসতে উদ্যত হয়, ঠিক তখনই ওর গাল বরাবর আছড়ে পড়ে একটা শক্তপোক্ত হাতের চপটঘাত। ভীষণ জোরে থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায় রেজা। সঙ্গে সঙ্গে ওর অন্য গালে আবারও চর বসিয়ে দিল আগন্তুক। থাপ্পড় খেয়ে রেজা ধরাশায়ী হয়ে তাড়াহুড়ো করে রুম ত্যাগ করলো। ও সরে যেতেই অরু দেখতে পায় অনু দাঁড়িয়ে আছে ওর মুখ বরাবর। রাগের তোপে রক্তিম হয়ে উঠেছে অনুর সমগ্র মুখশ্রী, যেন এখনই রেজাকে সর্বে শেরবা বিনাশ করবে ও। ওদিকে অনুকে দেখা মাত্রই এক ছুটে ওর বুকের উপর এসে হুমড়ি খেয়ে পড়ল অরু। শব্দ করে কেঁদে উঠে অতি আপন সুরে ডাকলো অনুকে। আপা। বিকেল ছাপিয়ে গোধূলির আভায় ছেয়ে গিয়েছে চারিপাশ। বাড়ির পেছনে পাখিদের কিচিরমিচির শব্দ শুনেই বোঝা যাচ্ছে আর একটু পরে সন্ধ্যা আধারের পর্দা টেনে রাত নেমে আসবে ধরণী জুড়ে। তখনও গলির মাথা থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর আহ্বান। বোধহয় আসরের সালাতের সময় হলো। অনুর কোলে মাথা রেখে শুয়ে নিষ্প্রভ চোখে বাইরে চেয়ে আছে অরু। ওর দৃষ্টি অনুসরণ করে অনুও তাকিয়েছিল এতক্ষণ। হয়তো অরুকে একটু স্বাভাবিক হয়ে ওঠার জন্য সময় দিচ্ছিল, কিন্তু এখন তো অনুকেও বাড়ি ফিরতে হবে। তাই কোনোরূপ সময় নষ্ট না করে হাত বাড়িয়ে অরুর চোখের সামনে পাসপোর্ট, ভিসা আর বোর্ডিং পাসের কাগজগুলো এগিয়ে দিল অনু। চোখের সামনে পাসপোর্ট দেখতে পেয়ে হকচকিয়ে উঠে বসলো অরু। অতঃপর সেগুলোকে হাত দিয়ে উল্টে পাল্টে দেখে বিস্মিত চোখে অনুর পানে তাকিয়ে অরু শোধালো, এগুলো তো আমার। তুই এগুলো কিভাবে না মানে? অরুর কথার মাঝপথে অনু মুচকে হেসে ওর কপলে হাত বুলিয়ে জানায়, প্রত্যয় সাহায্য করেছে। এই সপ্তাহে তোর ফ্লাইট। কৃতিক ভাইয়ের কাছে চলে যা অরু, তার তোকে প্রয়োজন। অরুর ছলছল চোখে একবার কাগজগুলোর দিকে তো একবার অনুর দিকে তাকাচ্ছে। কোনো মতে গলার মাঝে কান্নাটা আটকে রেখে অবিশ্বাসের সুরে ও বলে উঠল, আপা তুই জোগাড় করেছিস এগুলো? কিন্তু তুই তো। অনু এবার টান মেরে অরুকে বুকের মাঝে নিয়ে ওর পিঠে হাত বুলিয়ে বলে, আমি জানি তুই খালি মুখে আমার কথাটা শুনতে রাজি না, তাই ভাবলাম অপরাধ যেহেতু করেছি প্রায়শ্চিত্তটাও আমি করি। কিন্তু তুই বল, কৃতিক ভাইয়ের অমন অবস্থা শুনলেই তুই ওদের ঠিক থাকতে পারতিস? অরু মাথা তুলে অনুর চোখে চোখ রেখে শোধালো। কি হয়েছিল আপা? অনু বলে, কৃতিক ভাইয়ের আগেও অ্যাক্সিডেন্ট হয়েছিল ইউএসএ বসে। তখন ওনার ব্রেন সেলসগুলো আহত ছিল, রক্ত জমেছিল অনেকদিন ধরে। আর দ্বিতীয়বার সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়ার ওনার বাঁচার সম্ভাবনা ছিল না। এমনকি তার যখন জ্ঞান ফিরল তখন কৃতিক ভাইয়ের অবস্থা ছিল বেশ ক্রিটিক্যাল। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অনেক দিন। আর তখন তো তুইও অসুস্থ ছিলি। এমন একটা অবস্থায় যদি তোকে সব জানাতাম তুই ঠিক থাকতে পারতিস? কৃতিকের বিগত 1.5-2 মাসের কন্ডিশন শুনে অরুর কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। শ্বাস টেনে তুলতে পারছে না মেয়েটা। তবুও অস্পষ্ট আওয়াজে অনুকে বলল, আপা এসব কি বলছিস তুই? উনি এতটা কষ্ট কিভাবে সহ্য করেছেন? আমাকে কেন নেওয়া হলো না ওনার সাথে? অনু ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওনার বন্ধুরা নিতে চেয়েছিল তোকে, কিন্তু মা যেতে দেয়নি। তাছাড়া এমন একটা পরিস্থিতি যে কারোর কথা বাড়ানোর উপায় ছিল না। অরু কাঁদছে খুব। অনু ওর মাথায় হাত বুলিয়ে পুনরায় বলল, এখনো আপার উপর রাগ করে থাকবি? অরু আকস্মাৎ অনুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, একটুও না, তুই বেস্ট আপা। তোর মতো আপা দুটো নেই। তুই আমার মা হলি না কেন বলতো? অরুর ক্রন্দনরত কথার পাছে অনু শুধু মিষ্টি করে হাসল। তারপর হাসতে হাসতেই বলল, ইউএসএ ফিরে আমার স্বামীটাকে কান ধরে প্লেনে তুলে দিবি, মনে থাকে যেন। তোর স্বামীর সেবা করতে করতে আমার স্বামী শুকিয়ে গেল বোধ হয়। অনুর কথা শুনে অরু এবার কাঁদতে কাঁদতেই ফিক করে হেসে দিল। আজ কতগুলো দিন বাদে অরু একটু হাসল। কালো মেঘের বর্বরতা ছাপিয়ে মেঘের চাদর ভেদ করে একটুখানি আলোক ছটা উঁকি দেওয়ার মতোই।
অরুর একটুখানি হাসিতে মুহূর্তেই প্রফুল্লতায় সজীব হয়ে উঠল অনুর হৃদয় মন সবকিছু। অবশেষে নিজেই নিজেকে বাহবা দিয়ে মনে মনে আওড়ালো অনু। আমি আপা হিসেবে অতটাও খারাপ নই। নদীর স্রোতের মতোই সময় বয়ে যায়। বহমান সময়ের স্রোতে গা ভাসিয়ে আজ আবারও জীবনে দ্বিতীয়বারের মতো আমেরিকার মাটিতে পা রাখল অরু। তবে আজ আর আপার সাথে নয়, বরং একা এসেছে অরু। একা এসেছে বললে ভুল হবে, মনের মাঝে অনেকটা সাহস আর আত্মবিশ্বাস ধরে রেখে আসতে হয়েছে অরুকে। জীবনে কিছু কিছু পরিস্থিতিতে যেমন উপরওয়ালা ছাড়া কেউ পাশে থাকে না, অরুর জন্য একাকী ইউএসএতে আসাটাও ঠিক তেমনই একটা জীবনযুদ্ধ ছিল, যা অরু অত্যন্ত সাহসিকতার সাথে পার করে এসেছে। আর এখন উপারে করে এগিয়ে যাচ্ছে কৃতিকের সেই নির্জন শহরতলির দিকে, যেখানে ওদের প্রথম প্রেমের সূচনা হয়। যদিও অরু জানে না কৃতিক আদৌ বাড়িতে নাকি হসপিটালে। এদিকে নতুন কেনা ফোনটাও চার্জের অভাবে বন্ধ হয়ে আছে। প্রত্যয়ের সাথে যোগাযোগ করার উপায়টাও নেই। তবুও বাড়ির পাসওয়ার্ড তো অরুর জানা। সে হিসেবে মতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে ও। এখনও অনেকটা পথ যাওয়া বাকি। যদিও ওরও আমেরিকাতে, কিন্তু এই মুহূর্তে ওর মনটা পড়ে আছে সুদূর কৃতিকগঞ্জে। কাল আসার আগ মুহূর্তে প্রত্যেকটা ঘটনা মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে বারবার। সেসব ভাবতে ভাবতেই গাড়ির ব্যাকসিটে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল অরু। কাল যখন অরু নিজের ট্রলি সমেত বেরিয়ে যাচ্ছিল, আজমিরি শেখ কেন যেন তখনও নিশ্চুপই ছিলেন। বোধ করে তার দাম্ভিকতা, তার জিদে মানসিকতা কিছুটা হলেও ক্ষীণ হয়ে এসেছে এতদিনে। তবে বিগত কয়েকদিন আগেকার ঘটনার প্রেক্ষিতে অরু আর নিশ্চুপ ছিল না। এগিয়ে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে অশ্রুকণা বিসর্জন দিতে দিতে ক্রুদ্ধ গলায় বলেছিল, আমি চলে যাচ্ছি মা, পারলে দোয়া করো, না পারলে প্রয়োজন নেই। তবু একটু শান্তিতে থাকতে দিও। অনেক তো হলো, এবার না হয় আমাকেই আমার জীবনটা বুঝে নিতে দাও। মেয়ের কথার পাছে আজমেরি শেখ টু শব্দটিও করেনি। মায়ের স্থির মূর্তির দিকে দৃষ্টিপাত করে অরু পুনরায় বলে, যেদিন তুমি তোমার ভাইয়ের পরিবারকে পুরোপুরি ত্যাগ করতে পারবে, সেদিন জানিও আমি চলে আসব। এবারে গভীর গলায় ছোট্ট করে উত্তর দিলেন আজমেরি শেখ। ভালো থেকো। মায়ের মুখ থেকে ভালো থেকো শব্দটা শুনে অরু কি একটু কষ্ট পায়নি? পেয়েছে তো, তবে ও সেটা নিছকই আন্তরিকতা ভেবে উড়িয়ে দিল। অতঃপর অনুর কাছে এগিয়ে গিয়ে ডোরাকে অনুর হাতে তুলে দিয়ে বলল, আমার মেয়েটাকে দেখে রাখিস আপা। ডোরার মাথায় হাত বুলিয়ে অনু মৃদু হেসে বলল, তোর মেয়ে? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জবাব দিল, পিতা মহামান্য জায়ান কৃতিক চৌধুরী আর মাতা মহোদয়া আরোরা জাহান। হঠাৎ গাড়িতে ব্রেক কষায় সম্বিত ফিরে পেল অরু। তন্দ্রা ছুটে গিয়ে হকচকিয়ে উঠে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, হোয়াট হ্যাপেন? ড্রাইভার জানালো ওরা গন্তব্যে এসে গিয়েছে। কথাটা শোনা মাত্রই অরু হৃদস্পন্দন দ্বিগুণ তালে বেড়ে গেল। ও খেয়াল করলো হৃদস্পন্দনের সমান তালে ওর হাত পাগুলো কাঁপছে। খুশিতে নাকি ভয়ে কে জানে। অবশেষে সকল জল্পনা কল্পনার ইতি টেনে অনেকটা সময় নিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে লম্বা একটা শ্বাস নিয়ে গাড়ি থেকে নামলো অরু। সন্ধ্যের রাত, তবে ল্যাম্পপোস্টের আলোয় চারিদিক ঝকঝকে পরিষ্কার। সেই পরিষ্কার আলোতেই অরু স্পষ্ট দেখল এটা কৃতিকের বাড়ি নয়, কিংবা সেই রাস্তাও নয়। তাহলে এটা কোথায়? কথাটা ভাবতে আতঙ্কে রক্ত শূন্য হয়ে গেল অরুর চোখ মুখ। ও চৌকিতে পেছনে ঘুরে লোকটাকে কিছু বলতে যাবে, তার আগেই দৃশ্যগত হলো কালো জ্যাকেট পরিহিত বয়স্ক গোছের আরেকটা লোক। ল্যাম্পপোস্টের আলোয় লোকটার চেহারা স্পষ্ট দেখতে পেয়ে ওর অস্ফুটে বলে উঠল, বাপ। অরুর মুখ থেকে শব্দটা উচ্চারিত হওয়ার আগে গ্লাভস পরিহিত লোকটা ওর মুখের ওপর সাদা রঙের রুমাল জাতীয় কিছু একটা চেপে ধরে। সঙ্গে সঙ্গে অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অরুর ক্লান্ত পরিশ্রান্ত অসাড় শরীরটা। কথাটা বলে কৃতিকের হাত থেকে দিয়াশলাই আর সিগারেটটা নিয়ে চলে গেল সিস্টার। কৃতিক সেদিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে একটা বিরক্তির নিঃশ্বাস ছাড়ল।
অতঃপর উঠে চলে গেল কেবিনের ড্রেসিং রুমে। শারীরিক দিক থেকে এখন মোটামুটি ফিট আছে কৃতিক, তবে ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি, যার দরুন প্রত্যয়কে ধরে বেঁধে হসপিটালে রেখে দিয়েছে। এখন দিনরাত এখানে শুয়ে থেকে স্যালাইন নাও, সকাল বিকাল বডি টেস্ট করাও, সিটি স্ক্যান করাও, এসব নিয়ে বেশ বিরক্ত কৃতিক। এই যে সন্ধ্যাবেলা স্যালাইন শেষ হয়েছে বলে ছাড়া পেয়ে একটু স্মোক করতে চাইল, সেটাও কেড়ে নিল সেবিকা সাহেবা। বিরক্তিকর। কৃতিক ড্রেসিং রুম থেকে জামা কাপড় বদলে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হতেই দেখল প্রত্যয় হাজির, তবে ওকে উদ্বিগ্ন দেখাচ্ছে। ওর উদ্বিগ্ন চেহারা দেখে কৃতিক কিছু জিজ্ঞাসা করবে তার আগেই প্রত্যয় বলল, হঠাৎ চেঞ্জ করলে কেন ভাই? বাড়িতে ফিরবো। ছোট করে উত্তর দিল কৃতিক, কিন্তু ওর উত্তরে খুশি হতে পারল না প্রত্যয়। সহসাই ভ্রু কুঞ্চিত করে বলে উঠল, বাড়ি ফিরবেন মানে? আপনার ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি? কৃতিক ক্যানোলা হাতে শার্টের হাতাটা ফোল্ড করার দুরূহ চেষ্টা করতে করতে বলল, আমি ফিট আছি, আর ট্রিটমেন্টের দরকার নেই, বাড়িতে গেলেই ঠিক হয়ে যাব। প্রত্যয় জোর গলায় বলল, বললেই হলো শিফট আছেন? ডক্টর বলেছে আপনি শিফট নেই, এখন ট্রিটমেন্ট প্রয়োজন। আগেরবারও এমন করেছেন, এবার আর আমি আপনাকে যেতে দিচ্ছি না। যা ট্রিটমেন্ট বাকি আছে সব বাসায় গিয়ে করব, এখানে আর এক মুহূর্তও নয়। কৃতিকের কথার পাছে প্রত্যয় কিছু বলবে তার আগেই ওর ফোনটা বেজে ওঠে তারও স্বরে। তৎক্ষণাৎ প্রত্যয় এক প্রকার হুমড়ি খেয়ে পড়ে ফোনের উপর। ওপাশ থেকে কে কি বলছে শোনা না গেলেও এপাশ থেকে প্রত্যয় বলল, ও শিট, এখনো পাওনি? দেখো আশেপাশে খোঁজ পেয়ে যাবে, ওর ফোনটাও বন্ধ। প্রত্যয়ের কথার ভাঁজ পড়ল কৃতিকের চওড়া কপালে। ও এগিয়ে এসে গভীর গলায় শুধালো, কি হয়েছে? কাকে পাওয়া যাচ্ছে না? প্রত্যয় একটা শুষ্ক ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, ভাই আসলে অরুর নামটা শোনা মাত্রই কৃতিক দু হাতে প্রত্যয়ের কলার চেপে ধরে উদ্বিগ্ন স্বরে বলল। অরুর কি হয়েছে? প্রত্যয় এবার ঘুরিয়ে পেঁচিয়ে কিছু না বলে কৃতিককে খুলে বলল সবটা। সব শুনে কৃতিকের চোয়াল শক্ত হয়ে এলো। ও দুশ্চিন্তাগ্রস্তদের মতো নিজের কপালে আঙুল বোলাতে বোলাতে প্রত্যয়কে ঝাড়ি দিয়ে বলল, ও মাই গুডনেস, আর ইউ ফাকিং কিডিং মি? প্রত্যয় এহসান, আমার বউ ইউএসএ তে আসছে অথচ আমি জানি না? আমাকে আগে জানাওনি কেন? ও ভাই! প্রত্যয় আতঙ্কিত স্বরে বলে, কোম্পানি কাজে নিজে যেতে পারেনি বলে গাড়িও পাঠিয়েছি আমি, কিন্তু শাট আপ! কৃতিকের ক্রুদ্ধ স্বরে থেমে গেল প্রত্যয়। কৃতিক কয়েক মিনিট ধরে থম মেরে বসে কিছু একটা ভাবল। অতঃপর শার্টের বোতামগুলো খুলতে খুলতে প্রত্যয়ের উদ্দেশ্যে বলল, তোমার হুডিটা খোলো ফার্স্ট। তৎক্ষণাৎ দু হাত আড়াআড়ি করে বুকের উপর চেপে ধরে প্রত্যয় কাঁদো কাঁদো গলায় বলল। কি বলছেন ভাই এসব? কৃতিক শার্ট খুলে হাতের ক্যানোলাটা টেনে হিঁচড়ে খুলতে খুলতে বলল, ঢং বাদ দিয়ে যা বলছি তাই করো। অগত্যা উপায়ন্তর না পেয়ে নিজের সম্ভ্রমটুকু খুলে কৃতিকের হাতে তুলে দিল প্রত্যয়। হুডিটা গায়ে চড়িয়ে মাথার বাজকাট স্টাইলের চুল আর সেলাইনের দাগগুলো ক্যাপের সাহায্যে ঢেকে নিল কৃতিক। তারপর প্রত্যয়ের ফোন, এয়ারপ্ল্যাগ আর গাড়ির চাবি হাতিয়ে নিয়ে প্রত্যয়কে রোগী বানিয়ে রেখে আস্তে করে হসপিটাল থেকে বেরিয়ে পড়ল ও। দুনিয়া উল্টে গেলেও হয়তো অরুকে খোঁজার জন্য বেরিয়ে যেত কৃতিক। সেখানে এখন তো সে বেশ ভালোই সুস্থ। গাড়িতে বসে ড্রাইভ করতে করতে কানে এয়ারপ্লাগ লাগিয়ে সবার আগে কৃতিক কল দিল অর্ণবকে। ওপাশ থেকে হ্যালো বলতে কোনো রকম আজে বাজে কথায় না গিয়ে কৃতিক সরাসরি বলল, একটা নাম্বার দিচ্ছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল লোকেশনটা ফরওয়ার্ড করো আমাকে। যেহেতু কৃতিকের ভাব ভঙ্গিমা ছিল বেশ সিরিয়াস, তাই অর্ণব আর বেহুদা প্রশ্ন করল না, বরং কৃতিকের কথায় সায় জানিয়ে কল কেটে তাড়াহুড়ো করে লেগে পড়ল কাজে। কৃতিক এই মুহূর্তে বাড়ির দিকেই যাচ্ছিল, কারণ ওরও যদি ক্যাব নিয়ে এগোয় তাহলে বাড়িতেই গিয়েছে। তবে মাঝপথে হঠাৎ করে ফোনে টুংটাং আওয়াজ তুলে লোকেশন ট্র্যাকিংয়ের মেসেজ আসায় গাড়ির স্পিড কিছুটা কমিয়ে আনলো কৃতিক। অতঃপর ফোন হাতে নিয়ে লোকেশনটার এক নজর চোখ বোলাতেই মুখের আদল শক্ত হয়ে এলো ওর।
চোখ দুটোর রং পাল্টে ধারণ করলো হিংস্র বাঘের রূপ। পর মুহূর্তেই গাড়ি ঘুরিয়ে রাস্তা বদলে স্পিডোমিটারে 100-র উপর গতি তুলে হুশ করে চোখের আড়াল হয়ে গেল ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা।